বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন দেশের সিনিয়র সাংবাদিক চর্চা.com-এর সম্পাদক এবং কলামিস্ট সোহরাব হাসান, আমার ডানে রয়েছেন রাজনীতিক সাবেক সংসদ সদস্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা প্রভাব বিস্তার করবার নিয়মিত চেষ্টা করছেন এবং প্রভাবশালীও বটে, মোহাম্মদ গোলাম মাওলা রনি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার সোহরাব হাসান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে যদি আমি তিনটে শব্দে বর্ণনা করতে বলি, কিভাবে বর্ণনা করবেন? আশা, অনিশ্চয়তা নাকি বিভ্রান্তি? আশা, নিরাশা, হতাশার দোলাচলে আমরা আছি। মানে কীরকম একটু ব্যাখ্যা করবেন জাস্ট 1-2 মিনিটে? মানে আশা রাখতে হয়, আশাই তো আমরা বাঁচি। দ্বিতীয় হচ্ছে আশা, যাদের উপর ভর করে আশা করা, মানে দেশ রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের উপর ভরসা রাখা যাচ্ছে না, কারণ তারা যেসব সিদ্ধান্ত নেন সেটা জনগণের জনকল্যাণের পক্ষে না, যে অনেক ক্ষেত্রেই বিপক্ষে যায়। আর দ্বিতীয় হচ্ছে যে 24শে জুলাই অভ্যুত্থানের যে চেতনা বা যে মূল্যবোধ ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশ এখন অনেক দূরে। জনগণের মধ্যে হতাশা, রাজনীতিকদের মধ্যেও হতাশা, ব্যবসায়ীদের মধ্যে হতাশা এবং সামগ্রিকভাবে একটা অস্থিরতা, অনিশ্চয়তা। এক ধরনের আমরা কি বলবো যে অনিশ্চয়তার মধ্যেই আছে। এই অনিশ্চয়তা কীভাবে কাটবে মানে এখনও কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না। তো প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখের কথা বলছেন, তারিখ ঠিক নয়, নির্বাচনের সময়সীমা বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কিন্তু কিভাবে হবে নির্বাচনটি? রাজনৈতিক দলগুলো কতটা প্রস্তুত? নির্বাচনের যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হওয়ার কথা সেটি এখনও চূড়ান্ত হয়নি। দ্বিতীয়ত এই নির্বাচন আমাদের কোন লক্ষ্যে পৌঁছাবে, গন্তব্যটা কী, সেটাও একটা প্রশ্ন। নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা যে এবার 6 জন রাজনীতিককে নিয়ে গেলেন, একটা ধারণা করা হয়েছিল হয়তো সেখানে একটা সমঝোতা বা মতৈক্য হবে। আমরা জানি না যদি 15 তারিখ পর্যন্ত যে জাতীয় ঐকমত্য কমিশনের সময়সীমা এর মধ্যে একটা সমাধানে আসে, হয়তো তখন নির্বাচনের ব্যাপারে একটা নিশ্চয়তা পাবো, কিন্তু অন্য ক্ষেত্রগুলো অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। আমি আসছি আপনার কাছে বিস্তারিত শুনবার জন্য। মিস্টার গোলাম মাওলা রনি, আশা, অনিশ্চয়তা না বিভ্রান্তি, বা আপনি কীভাবে ব্যাখ্যা করবেন যদি এক কথায় বর্ণনা করতে বলি দেশের বর্তমান পরিস্থিতি? প্রথমত আমি একেবারেই নিরাশ নই, আর এই জুলাই আগস্ট বিপ্লবের পরে একটা মিনিটের জন্য আমি কখনো আশাবাদী ছিলাম না। আর এই মুহূর্তে যা কিছু ঘটছে, আমার যতটুকু ক্যালকুলেশন করার বা গণনা করার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে, এখানে যে পরিণতিটা হওয়ার কথা ছিল, যেটা আমি সেই আরও 1 বছর বা 14 মাস আগে অনুমান করেছিলাম, সেই পরিণতিগুলোই ঘটছে। ফলে সারা দেশের মানুষের কী ধরনের অনুভূতি, আবেগ, সেটা বড় ব্যাপার নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে 2025 সনের এই অক্টোবর মাসটি যেমন হওয়ার কথা ছিল তেমনই হচ্ছে, এবং এরই ধারাবাহিকতায় আমি আপনার একটা ব্লগ দেখছিলাম, আপনি সেখানে বলছিলেন যে অক্টোবর খুব ভালো মাস নয়, ব্ল্যাক অক্টোবর। হ্যাঁ, ব্ল্যাক অক্টোবর সবাই বলছে, সবাই বলছে। না, এটা কেন বলছে, কিভাবে বলছে, আমি ওটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি যে আসলে প্রকৃতিগতভাবে মানুষের মুখ দিয়ে কতগুলো জিনিস বের হয়ে যায়। প্রকৃতি যা ঘটাতে চায় মানুষের মুখ দিয়ে সেটা বের করে ফেলে, এবং আলটিমেটলি সেটা ঘটে। 1 2 নম্বর হলো যে আপনি যখন কোনো একটা জিনিস শুরু করবেন, শুরু করার সময় সেখানে আপনি যে এররগুলো কল্পনা করেন বা আশঙ্কা করেন ব্যক্তিগতভাবে, একান্ত ব্যক্তিগতভাবে, ধরুন আপনি বাজারে গেলেন বা আপনার সন্তানকে স্কুলে দিতে গেলেন বা আপনি একটা অফিসে কর্মজীবন শুরু করলেন, হঠাৎ করে আপনার মনের মধ্যে একটা নেতিবাচক জিনিস আসলো, একটা আশঙ্কা আসলো। প্রায় 99.99% ক্ষেত্রে দেখা গেছে যে এন্ড অফ দ্য ডে ওই ঘটনাটা ব্যক্তির জীবনে, সমাজের জীবনে, রাষ্ট্রের জীবনে ঘটেই, নেতিবাচক যে বিষয়গুলো চিন্তা করে। এমনকি ইতিবাচক যে বিষয়গুলো যখন মানুষ কর্মের শুরুতে চিন্তা করে, ওটাও দিনান্তে সেই ঘটনাগুলো ঘটে। ফলে এই সরকার
যখন 2024 সনের আগস্ট মাসের 8 তারিখে শপথ গ্রহণ করেছিল, ঠিক সেই সময়টিতে আমাদের দেশের সব মানুষ কিন্তু আশাবাদী ছিল না। কিছু কিছু মানুষ এখানে অনেকগুলো শঙ্কা প্রকাশ করেছে, এটা এভাবে হয়নি, এটা ওভাবে হয়নি, এটা হওয়া উচিত ছিল না, ইত্যাদি ইত্যাদি। আজকে দেখুন 14 মাস পরে ঠিক সেম ঘটনাগুলি কিন্তু একটার পর একটা ঘটে যাচ্ছে। তো কাজেই নিয়তি এমন একটা জিনিস, সেই নিয়তির টানে মানুষকে আসতেই হয়। একটা সময় দেখুন যখন শেখ হাসিনার সেই শেষ 1 বছরে সকলের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে যে আমরা পালাবো না, শেখ হাসিনা পালায় না, বঙ্গবন্ধু কন্যা পালায় না, তারপরে ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা। কিন্তু দেখুন প্রকৃতি এই ঘটনাগুলো এমনভাবে ঘটিয়ে দিল যেটা এখন আমরা কল্পনাও করতে পারছি না এটা কীভাবে ঘটলো। একইভাবে ধরুন গত কয়েক মাস যাবৎ সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, বঙ্গভবন, ক্যান্টনমেন্ট, উত্তরপাড়া, এনসিপি, এই যে বিষয়গুলো নিয়ে যে আলাপ আলোচনাগুলো হচ্ছে, সেই আলাপ আলোচনাগুলো অনভিপ্রেত, এগুলো আনএক্সপেক্টেড। এবং যেখানে যে সম্মানগুলো রাখার দরকার সেই সম্মানগুলো সেখানে হচ্ছে না, যেখানে যে অসম্মানগুলো প্রাপ্য নয় ঠিক সেই অসম্মানগুলো চলে আসছে। অপ্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে মানুষ খুব বেশি মাতামাতি করছে, প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে মানুষ চিন্তাই করছে না। এবং মানুষ তার ধী শক্তি দিয়ে, মানুষের শ্রেষ্ঠত্ব হলো মানুষ কল্পনা করতে পারে। তো সেই কল্পনা যে শক্তিটা আছে আমাদের এই দেশে রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, এই মুহূর্তে যারা ক্ষমতার চেয়ারে আছেন এবং সাধারণ যারা জনগণ আছেন, তারা আগামী 1 বছরে যে যে বিষয়গুলো আমাদের জীবনে দায় এবং দায়িত্ব, লায়াবিলিটিস হিসেবে আসছে, এবং এই আমরা 3 জন এখানে বসে আছি, আমরা 3 জনও এর দ্বারা ক্ষতিগ্রস্ত হব। কিন্তু অবাক করার ব্যাপার হলো আজ থেকে 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে আমরা এই সমস্যাগুলো অ্যাসার্টেন করতে পারতাম, বুঝতে পারতাম, লিখতে পারতাম। কিন্তু এখন এই জিনিসগুলো আমাদের মাথায় ঢুকছে না। আজকের একেবারে তরতাজা খবর হলো যে আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকে, এডিবি থাকে, এই এডিবিতে উন্নয়নের জন্য জাইকা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান লোন দেয়, গ্রান্ট দেয় এবং বিভিন্ন রকম ভর্তুকি দেয়। এবং এইরকম পরিমাণ প্রায় কয়েক বিলিয়ন ডলার ইয়ারলি, যেগুলো তারা প্রত্যাহার করে নিচ্ছে, ছাড় করছে না এবং বলছে যে তোমরা এগুলো তো বাস্তবায়ন করতে পারছো না। তো এখন এইগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে ধরুন অন অ্যাভারেজে আমরা বছরে 4 লক্ষ কোটি টাকা পাবলিক সেক্টরে সারা বছর বিভিন্ন কাজ হয়, রাস্তাঘাট, পুল, ব্রিজ, কারবার থেকে শুরু করে বিল্ডিং। গত 1 বছরে এর 20% কাজও হয়নি। তাহলে কি হলো, এই সেক্টরে যে রেভিনিউটা আর্নিং হবে, লোকজনের যে ব্যস্ততা হবে, এখানে যে ট্রানজ্যাকশন হবে, সব জিনিসগুলো বন্ধ। তো এটা তো যদি শেখ হাসিনার জমানা হতো বা কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের জমানা হতো, এটা আপনি 1 ঘন্টাও বন্ধ রাখতে পারতেন না। মুহূর্তের মধ্যে পত্রপত্রিকা আসতো যে এরকম এলজিডিতে এসে $5 মিলিয়ন পড়ে আছে বা $500 মিলিয়ন পড়ে আছে, এখন পর্যন্ত টেন্ডার হচ্ছে না। মুহূর্তের মধ্যে সেটা খবর হয়ে যেত, যেটা এখন পর্যন্ত হয়নি, অথচ এই ফান্ডগুলো চলে যাচ্ছে। ফলে কি হলো, আমরা একটা রিজার্ভ নিয়ে বসে আছি, বিরাট একটা ঋণের দায় নিয়ে বসে আছি। এবং এই সরকার ক্ষমতা আসার পরে কেউ কেউ বলছে $15 বিলিয়ন, কেউ কেউ বলছে $20 বিলিয়ন অতিরিক্ত ঋণ আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে। আমাদের যে ব্যাড লোন যেটিকে বলা হয়, ক্লাসিফাইড লোন, যেটা কাগজে কলমে 2 লক্ষ মানে টাকার মতো ছিল, 2 লক্ষ কোটি টাকার মতো ছিল যাকে বলা হয় শেখ হাসিনার জামানাতে, এখন সেটা প্রায় 5,30,000 কোটি টাকার মতো হয়ে গেছে। এখন এই যে 5,30,000 কোটি টাকার যে খেলাপি ঋণটা হয়ে গেল, এটার আফটার ইফেক্ট কী, আপনার জীবনে কি প্রতিক্রিয়া তৈরি করবে, সোহরাব্বার জীবনে কি প্রতিক্রিয়া তৈরি করবে, আমার জীবনে কি প্রতিক্রিয়া তৈরি করবে। এটা রাজনৈতিক সরকার যখন থাকে পথে ঘাটে হই হুল্লোড় করে আমরা কিন্তু পাগল হয়ে যাই যে এই কারণে আমাদের এই ক্ষতি হচ্ছে, অথচ আমরা এখন পর্যন্ত কিন্তু চুপচাপ আছি। আজ এই ঢাকা শহরে এত চাপাতি, এত অন্যায়, এত অপরাধ, এত ঘুষ, এত দুর্নীতি, কিন্তু এগুলো নিয়ে আমরা কি কোনো কথা বলছি না, কোনো চিন্তা ভাবনা হচ্ছে না। কেন কিশোররা সেই দেখা যাচ্ছে গাড়ি নিয়ে রাতে বের হয়ে যাচ্ছে, তারা যে কোনো মানুষকে নির্বিচারে, সে পুলিশ হোক, সে আমলা হোক, যে মানুষগুলি সমাজে কখনো আক্রমণের শিকার হয়নি, তাদেরকে রাস্তার মধ্যে ঠেকিয়ে নির্মমভাবে কুপিয়ে তাদের সর্বস্ব ছিনতাই করে নিয়ে যাচ্ছে। অসংখ্য লাশ নদীতে ভাসছে, সমুদ্রে ভাসছে, বনে জঙ্গলে লাশ
ভাসছে, আমাদের বনাঞ্চল, আমাদের সেই পাহাড়ি অঞ্চল, আমাদের সমুদ্র তট, আমাদের চরাঞ্চল, সব জায়গাগুলো যেন একটা ভয়ালো মৃত্যুকূপ হয়ে গেছে। এই বাংলায় গত 50 বছর ধরে এই বাংলার সব কিছু স্মরণ করতে পারি। 1971 থেকে আজ পর্যন্ত কম আর বেশি মোরাললেস স্মরণ করতে পারি। পেশাগতভাবে প্রায় 42 বছর যাবৎ এই সমাজটাকে, রাষ্ট্রটাকে দেখছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এইরকম একটা বছর, গত 14টি মাসের মতো এইরকম মাস, এরকম সময়, এরকম দিন, এরকম রাত কখনো আসেনি। যে রাত ঘুমোতে দেয় না, যে রাত স্বপ্ন দেখতে দেয় না, যে রাতগুলো মানে আশ্বাস দেয় না, প্রশ্বাস দেয় না, যে রাতগুলোতে আমি কাউকে সান্ত্বনা দিতে পারি না, আমার মধ্যে কবিতা রচনা হয় না, আমার মধ্যে কোনো কিছু সৃষ্টি হয় না, যে মানুষগুলোকে আমি সারা জীবন সান্ত্বনা দিয়েছি, এখন সান্ত্বনা দেওয়ার মতো মানুষও খুঁজে পাচ্ছি না, নিজে যে সান্ত্বনা পাবো সে অবস্থাও পাচ্ছি না। কোনটা যে হতাশা, কোনটা যে ভয়, কোনটা যে আতঙ্ক, এই জিনিসগুলো আমি আলাদা করতে পারছি না। মিস্টার সোহরাব হোসেন, আপনার একটা লেখা সর্বশেষ দেখলাম, শিরোনামটা সম্ভবত এরকম যে জামাত কেন এগিয়ে, বা জামাত এগিয়ে বিএনপি কেন পিছিয়ে, বিএনপি কেন পিছিয়ে। একটু আমাদেরকে বলবেন কি, আপনি কি আসলে দেখছেন কিনা জামাত এগিয়ে বিএনপি পিছিয়ে? অথবা আমি এর সঙ্গে একটু যোগও করে দিতে চাই, ভেতরের যদিও লেখার কিছু প্রসঙ্গ ছিল, যে আওয়ামী লীগ আসলে তাহলে কার সঙ্গে থাকছে? আওয়ামী লীগ কি জামাতের সঙ্গে থাকছে না বিএনপির সঙ্গে থাকছে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, না নিজেরা কামব্যাক করবে? দ্বিতীয় প্রশ্নটা তো বেশ আলোচিত রাজনৈতিক মহলে, বিশেষ করে ডাকসু জাকসু নির্বাচনের পর। আগের প্রশ্নটি বলি, আমার নির্বাচনের মুদ্রিত যে আকার, মুদ্রিত যে ভাষ্য, তাতে কিন্তু শিরোনামটি ছিল বিএনপি প্রার্থী বাছাইয়ে কেন পিছিয়ে, বা প্রার্থী দিতে কেন পিছিয়ে, আর জামাত এগিয়ে আছে। এখন রাজনৈতিক মহলে একটা ধারণা হয়েছে জামাত এই পদ্ধতিতে বোধহয় নির্বাচন চায় না, কারণ তারা পিয়ার নিয়েই একমাত্র তাদের ধ্যান জ্ঞান সব হচ্ছে পিয়ার, এবং পিয়ারের দাবিতে একবার আন্দোলন করলেন, আবার দ্বিতীয় দফায় আন্দোলনে যাচ্ছে। কিন্তু জামাত, আমার বক্তব্য এবং বাস্তবে যেটা দেখছি, যে ভিতরে ভিতরে তার প্রস্তুতিটাই প্রায় 292 বোধহয় আসনে তারা মনোনয়ন, তারা 300 আসনে মোটামুটি সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে, কারণ যদি এককভাবে নির্বাচন করতে হয়। আর মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে যে 100 আসন তারা সহযোগীদের ছেড়ে দেবে। এবং জামাতের একজন নেতা ঘোষণা করেছেন বিএনপির বাইরের সব দলকে তারা কাছে টানতে চায়। জামাতের আরেক নেতা জনাব পারোয়ার, তিনি বলেছেন যে আমরা 100 আসন ছেড়ে দিতে রাজি, মানে আমাদের সহযোগীদের। তো সেক্ষেত্রে জামাতের এই প্রস্তুতিটা, অর্থাৎ তাদের প্রথম বিকল্প, দ্বিতীয় বিকল্প, তৃতীয় বিকল্প পর্যন্ত পড়েছে। দ্বিতীয়ত, তারা শুধু সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেনি, তাদের নামে পোস্টার হয়েছে, তারা নিয়মিত এলাকায় যাচ্ছেন, জনসংযোগ করছেন, বৈঠক করছেন, এবং তাদের নারী বাহিনী, মানে নারী কর্মীরা ঘরে ঘরে যাচ্ছেন। পুরুষদের ক্ষেত্রে এটা সম্ভব না অনেক সময়, ঘরে যে মা বোনদের সঙ্গে কথা বলা, কিন্তু তাদের নারী কর্মীরা এই কাজটি করেছেন। আমার লেখা এটাও আছে যে কুমিল্লার বড়ুয়া থেকে একজন আমাদের সাংবাদিক বন্ধু, তিনি জানিয়েছেন যে জামাত প্রতিটি ঘরেই গিয়েছে, জামাতের নারী কর্মীরা। আর তো এটা তো শুধু কুমিল্লায় না, সারা দেশেই এরকম হয়েছে। বিএনপি ব্যস্ত এখন কিভাবে জামাতের যে পিয়ারের দাবি, এটাকে কীভাবে ঠেকানো, এর আইনি ব্যাখ্যা, এর বাস্তবতা, তার সাথে আমরা একমত। কিন্তু আমার লেখা এবং আমার ধারণা যে জামাত ইসলামী বিএনপিকে এটা দিয়ে ব্যস্ত রাখতে চাচ্ছে, যে বিএনপি ভাবছে যে পিয়ার হলে তো তার কর্তৃত্ব, তার একচ্ছত্র যে নেতৃত্ব, সেটা বোধহয় থাকবে না। কিন্তু নির্বাচনের যে একটা প্রস্তুতি আছে, নির্বাচনের ভিতরে যে অনেক সাংগঠনিক কার্যক্রম আছে, এবং সেটা একদিনের না। গোলাম মাওলা রনি বন্ধু, তিনি সংসদ সদস্য ছিলেন, তিনি জানেন যে একসময় অন্য ব্যাপারে অনেকেই থাকলেও আওয়ামী লীগের সময় কিন্তু এমপিদের
সপ্তাহের শেষে এলাকায় যেতে হতো। অন্তত আমি প্রথম শেখ হাসিনার প্রথম সরকারের সময়ের কথা জানি যে সপ্তাহের শেষে এমপি মন্ত্রীরা উইকেন্ডে তারা নিজ এলাকায় থাকবে, জনসংযোগ করবে। তাদের যে খুব লাভ হয়েছে, কারণ 2001-এর নির্বাচনে আমরা তো তা দেখিনি। আসলে জনসংযোগ তো বড় না, মানুষ দেখতে চায় যে এই মন্ত্রী এই এমপি কি করেছে, মানে তিনি নিজের আখের গুছিয়েছেন না জনগণের জন্য কাজ করেছেন। হ্যাঁ, আওয়ামী লীগ আমলে অনেক উন্নয়ন প্রকল্প হয়েছে। রনি ভাই যেটা বললেন যে এখন অনেক উন্নয়ন প্রকল্প আটকে আছে, কিন্তু সবটাই আটকে আছে কেন? আমরা তো দেখি সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এলাকায় কত কোটি টাকা, মানে যেটা অসম্ভব মনে হয়। একটা উপজেলায় এত টাকা। তারপর আরও এরকম এনসিপির যে সম্ভাব্য যারা প্রার্থী তাদের এলাকায় বিশাল বিশাল বরাদ্দ। তো সুতরাং এটা হচ্ছে যে সবই হচ্ছে আগামী নির্বাচনকে লক্ষ্য করে। এখন বিএনপির রাজনৈতিক কৌশল আপনার একাধিক ব্যক্তিগত যে ভাষ্য, তাতে আপনি মানে ব্যক্তিগত যে আপনার ওয়েবসাইট না কি বলে ব্লগ পডকাস্ট তো পডকাস্টে আপনি বলেছেন যে বিএনপি পদে পদে ভুল করছে। বিএনপি যখন যে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেই সিদ্ধান্ত নিতে পারেনি। এখানেও কথা হচ্ছে যে বিএনপি কেন এটা পারবে না। আর সব আসনেই তো আর সমস্যা নয়, যে আসনগুলো সমস্যা আছে সেটা কিভাবে সমাধান করা। আর হচ্ছে বিএনপি কে চালাচ্ছে, এটাও একটা প্রশ্ন। কারণ বিএনপি চেয়ারপারসন অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে। তো লন্ডন থেকে স্কাইপে দল চালানো, বিএনপির মতো দল চালানো কিন্তু খুব দুরূহ। এবং মানুষের মধ্যে এই প্রশ্নও এসেছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছেন না কেন, তার তো সব মামলা তুলে দিয়েছে। এবং তিনি যদি 5 আগস্টের পরে আসতেন, কে তাকে গ্রেপ্তার করতেন? লাখ লাখ মানুষ তাকে সংবর্ধনা জানান। মানে এখন যারা রাজনৈতিকভাবে বিরোধিতা করছেন তারাও তার সঙ্গে থাকতেন। সো এটা তো বোঝা গেল জামাত বিএনপি সম্পর্কে আপনার অবস্থান। আওয়ামী লীগ এই জায়গায় এই যে বা এখন যে বিরোধটা, প্রকাশ্য বিরোধ জামাত আর বিএনপির মধ্যে, সেখানে আওয়ামী লীগ আসলে আমরা যদি ডাকসু ইলেকশন দেখি, সেখানেও কথা উঠেছে যে ছাত্রলীগ আসলে কাউকে ভোট দিয়েছে। এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখেও যেহেতু সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা তারা বেশ জোর গলায় বলছেন যে আওয়ামী লীগ আর ফেরত আসবেন, আওয়ামী লীগকে ফেরত তারা তো নির্বাচন করতে পারবেন না। আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে, মানে আওয়ামী শাসন, আওয়ামী ব্যবস্থাকে, বা আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু আওয়ামী ব্যবস্থা যেটা, তারা যে পথ ও মত রেখে গেছে সেটাই অনুসরণ করছে বিএনপি, জামাত বা অন্যান্য দলও। কারণ আওয়ামী লীগ কী করতো, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য হয় দায় দিত বিএনপি করেছে বা জামাত করেছে। ডাকসুতে ছাত্রদল খারাপ করেছে এবং তাদের নিজেদের কারণেই তারা প্রথমে নির্বাচন করতে চায়নি। পরবর্তীকালে নির্বাচন করলেও কতটা আন্তরিকভাবে করেছে তারা বলছে 15 বছর ক্যাম্পাসের বাইরে, গত 13 মাসে কী করেছে। মানে শিক্ষার্থীদের মন জয় করতে গত 15 বছরে যারা শিক্ষার্থী স্মরণ থাকবার কথা, অভ্যুত্থানের পরেই তারা পোস্টার লাগাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। কিন্তু সেটা তখনই বোঝা গেছে যে তাদের আসলে কোনো শক্তি স্পেস দিতে চাইছে না। তাদের প্রতিপক্ষ বাধা থাকবে, কিন্তু আওয়ামী লীগ আমলে যে বাধা ছিল, নিপীড়ন ছিল, উচ্ছেদ ছিল, হল থেকে বের করে দেবে, সেই অবস্থা তো ছিল না। কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে যাননি, যেতে পারেননি। এবং এটা এখন কেউ কেউ ব্যক্তিগত আলাপে সমালোচনা স্বীকারও করছেন। এখন বিএনপি যদি মনে করে থাকে যে সব আওয়ামী লীগ আর জামাতের মধ্যে একটা আঁতাত হয়েছে, এটি অসম্ভব আমি মনে করি। আমি আসছি মিস্টার গোলাম মোল্লা রনি, আপনি শুনছিলেন এবং আমি আপনাকে পরিচয় করে দেবার সময় একটা বাড়তি কথা যুক্ত করেছিলাম যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু খুব অ্যাক্টিভ, আমি ধরে নিচ্ছি যে স্বাভাবিকভাবে আপনার এক ধরনের ইনফ্লুয়েন্সও আছে সামাজিক যোগাযোগ। এই বিএনপি, জামাত, আওয়ামী লীগের বাইরেও এখন একটা লক্ষণীয় যে যারা ন্যারেটিভ বা বয়ান তৈরি করছেন,
এই ইনফ্লুয়েন্সার রাজনীতির একটা বেড়ে ওঠা আমরা লক্ষ্য করছি, এবং এটা কি গণতন্ত্রকে শক্তিশালী করছে নাকি পপুলিজমকে উস্কে দিচ্ছে, সো কল্ড পপুলিজমকে? প্রথমত আপনি যখন আমাকে ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন সেখানে বলার দুটো শব্দ ব্যবহার করেছেন যে আমি প্রভাবশালী। বিনয়ের সাথে বলছি যে আমার কখনোই আমার জীবনে কোথাও প্রভাব ছিল না, আমি প্রভাবহীন একজন সাধারণ মানুষ। 2 নম্বর হলো যে আমি প্রভাব বিস্তার করার কখনো প্রভাবশালী এবং কখনো আমি প্রভাব বিস্তার করার চেষ্টা করি। এটা একেবারেই যাকে বলে আমার প্রতি একটা অবিচার, যে আমি কোথাও আসলে কখনোই প্রভাব বিস্তার করার চেষ্টা করেছি 2 এক জায়গায়, কিন্তু আমি সফল হইনি ছোটোকালে, তো যার জন্য এটা বাদ দিয়েছি, এগুলো হবে না। আমি আমার মতো করে হৃদয় থেকে যে কথাগুলো আসে, মস্তিষ্ক থেকে যে কথাগুলো আসে, সেই কথাগুলো, সেই কাজগুলোই আমি সারা জীবন করে আসছি। কখনই কোনো ফলাফলের পেছনে আমাকে ছুটতে হয়নি। আমি আমার মতো আপন মনে কাজ করে গিয়েছি, আর ফলাফল সবসময় আমার পিছনে ছুটেছে। তো এই স্বাভাবিক। তো এই কারণে এখন এই বর্তমান সময়টাতে কি করে যে ইউটিউব বা এই সোশ্যাল মাধ্যমে আমি ব্যস্ত হয়ে গেলাম আমি নিজেও জানি না, কারণ এটা তো আমার আসলে মূল মাধ্যম না। আপনি জানেন যে আমি অনেক আগের থেকেই মূলধারার গণমাধ্যমে আমার পেশা ছিল, চাকরি ছিল, ওটা দিয়ে আমার রুটি রুজি হতো। পরবর্তীতে ব্যবসা বাণিজ্য করার পরেও এই জগতের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়নি। এমনকি আমি যখন এমপি ছিলাম তখন বাংলাদেশের একেবারে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে বেশি প্রচারিত 4টা জাতীয় দৈনিক, প্রতি সপ্তাহে 4টা জাতীয় দৈনিকে সেই এডিটোরিয়াল লিখতাম আমি। আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, এইরকম এই একেবারে প্রথমে পোস্ট এডিটোরিয়াল লিখতাম, নয়া দিগন্ত, এগুলোই লিখতাম। আবার এখনও দেখেন যে বাংলাদেশ প্রতিদিনে প্রতি সপ্তাহে লিখে যাচ্ছি। তো যারা মূলধারার গণমাধ্যমে কাজ করে তাদের জন্য সামাজিক মাধ্যমে কাজ করে কেউ যদি বলে ইউটিউব আর ফেসবুক, আর এটা এক ধরনের মানে আমার কাছে ইনসাল্ট মনে হয় আর কি। তো যাক, এনিওয়ে, বাট আমি এই গ্রুপের মধ্যে পড়ে গেছি। এর কারণ হলো আগে বাংলাদেশ প্রতিদিনে যখন আমি এটা লেখা লিখতাম, ওদের যে সার্কুলেশন প্লাস অনলাইন মিলে যা দেখতো তার সাথে অনেক অনেক বেশি আমি এখন যে সামাজিক মাধ্যমটি পরিচালনা করি এর দর্শক সংখ্যা অনেক বেশি। অন অ্যাভারেজে শুধুমাত্র আমার পেজে 1 কোটি মানুষ দেখে। এখন 1 কোটি মানুষ কেন দেখে আর আমি বা কেন কী করে আমি এটা বলতে পারি না, কিন্তু এটা মন থেকে চলে আসে। এটা আমার একটা রক্তের মধ্যে, অভ্যাসের মধ্যে হয়ে গেছে যে এটা কি দিক নির্দেশনাহীন বা লক্ষ্যহীন? এটা কথা হয় কি এটা কি প্রভাব বিস্তার করলো না? এটা কীভাবে করে আমি জানি না। যেমন দেখা গেল যে আমার সকালবেলা ওঠার সঙ্গে সঙ্গে আমার ভিতরে একটা তাগিদ অনুভব করি যে আজকে আমাকে 4টা ভিডিও তৈরি করতে হবে, 3টা ভিডিও আপলোড করতে হবে। সপ্তাহে একদিন আমি করি না, ওই বাকি সপ্তাহে এটা। আচ্ছা, ওই কাজের জন্য আমাকে একটা পড়াশোনা করতে হয়। এখন আমি সেই যত রকম পড়াশোনা আছে, যা কিছু আছে, আমি তথ্য উপাত্ত ডাটা নিয়ে আমাকে একটা অনুসিদ্ধান্তে আসতে হয় কথা বলার জন্য, দেন আমি এই কাজটি করি। এখন এর দ্বারা আমার উপর নিজের কী প্রভাব হয়, অন্যের দ্বারা কী প্রভাব হয়, এটা নিয়ে আমি কখনো লাভ ক্ষতির আমার অতীতের মতোই কখনো চিন্তা করিনি। এটা হলো একেবারে স্বাভাবিক স্বগোক্তি। 2 নম্বরে যেটা সুরাব ভাই বলছিলেন যে আমি ধরেন মানুষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বা সিদ্ধান্ত গ্রহণ করে বা কথাবার্তা বলে কয়েকটি কারণে। প্রথম কারণ হলো তার অতীত অভিজ্ঞতা, দ্বিতীয়ত হলো তার সফলতা এবং তার ব্যর্থতা। আপনি যেটা ব্যর্থ হলেন আপনি সবারই বলবেন যে ডোন্ট ডু ইট, এটা করবেন না। আপনি যেটা সফল হলেন আপনজনদেরকে বললেন যে তুমি এটা করো, ব্যর্থতার সফলতা। আর আপনার যে লেখাপড়া, জ্ঞান, গরিমা, এইগুলো নিয়ে যখন আপনি মিক্স করেন, চিন্তা ভাবনা করেন, তখন আপনার ভিতর থেকে একটা অদ্ভুত সিদ্ধান্ত চলে আসে, যেটাকে বলা হয় উইজডম, প্রজ্ঞা। তো সেই দিক থেকে রাজনীতি নিয়ে আমার যে অভিজ্ঞতা, আমার যে পড়াশোনা, সেই দিক থেকে আমি সুরাব ভাইয়ের যে বক্তব্য তার সঙ্গে দ্বিমত পোষণ করছি। আমি প্রথম দিক থেকে বলছি যে এই মুহূর্তে যদি আওয়ামী লীগের সঙ্গে কারো বন্ধুত্ব হয়, নিরাপদ বন্ধুত্ব এবং সম্ভাবনা, আপনি অবাক করার ব্যাপার হলো অ্যাজ পার মাই ক্যালকুলেশন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপির সঙ্গে তাদের সম্পর্ক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপির সঙ্গে। ইন্টারেস্টিং। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি সবচেয়ে নিরাপদ, সুন্দর একটা নিরাপদ সেফ এক্সিট কেউ দিতে পারে এবং তার জন্য সবচেয়ে বেশি সম্ভাবনাময়
নিরাপত্তা সব দিক থেকে সেটা কেবলই মাত্র আওয়ামী লীগ, বিএনপিও না, জামাতও না, এনসিপিও না। এই গেল আমার অভিজ্ঞতার। এটা যদি ব্যাখ্যা জানতে চান আমি হয়তো আরও ডিটেলস বলতে পারবো। সেকেন্ড যেটা হলো আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব হওয়ার দ্বিতীয় সম্ভাবনাটা আছে জামাতের, একেবারে জামাতের। আর আওয়ামী লীগের সঙ্গে কখনোই বন্ধুত্ব হবে না বিএনপির। এটা হলো আমার অভিজ্ঞতা, এই কথাগুলো বলে। এবং সম্ভবত সেই দিকেই পুরো পরিবেশ এবং পরিস্থিতি এগুচ্ছে বলে বিভিন্ন মহল থেকে আমরা কথা শুনছি, সম্ভাবনা দেখছি, এবং এটা অতীতে এইভাবে ঘটেছে। আপনি চিন্তা করতে পারেন যে এরশাদ সাহেবের সঙ্গে শেখ হাসিনার একটা সমঝোতা হবে, আবার শেখ হাসিনার জমানায় এরশাদ সাহেব গৃহপালিত বিরোধী দল হবে। এটা যদি 1988 সনে কেউ বলতো যে এই সেম ঘটনা না 2009 সনে হবে, মানুষ মরে যেত। কিন্তু সেই ঘটনাটা কিন্তু ঘটেছে। তো একইভাবে এখনও যেটা হলো, আমি কিন্তু সেই প্রথম দিকে আপনার এই অনুষ্ঠানে বলেছিলাম যে আগামীতে, আবার আমার নিজের ওখানে বলেছিলাম যে আগামীতে আমি কয়েকটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সম্পর্কে 2024 সনে যেটা ভাইব তৈরি হয়েছিল আগস্ট সেপ্টেম্বর, তার বিপক্ষে একটা ট্রু শব্দ করার মতো বাংলাদেশে একটা পিঁপড়াও ছিল না, বরং তাকে প্রশংসা করে মানুষ আত্মতৃপ্তি পেতেন। তো সেই সময় আমি বলেছিলাম যে এই ভদ্রলোকের দ্বারা রাজনীতি হবে না, উনি ভালো করতে পারবেন না, উনি চালাতে পারবেন না, এবং ওনার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে উনি যদি চলে যান ওনার জন্য ভালো হবে। এবং ওনার জায়গায় যদি আমি হতাম বা আমি ওনার পরামর্শদাতা হতাম, ওনাকে আমি বলতাম 2024 সালের ডিসেম্বর মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে সম্মানজনকভাবে চলে যাওয়ার জন্য। এখন এটা দেখেন, ঠিক সেম কাজটা বা সেম কথাটা কিন্তু এখন সবাই বলছেন। ওনার যারা আপনজন ছিলেন, এমনকি ওনার যারা ক্যাবিনেটে, যেমন ফরহাদ মাজার সাহেবের মতো মানুষ বলছেন যে গ্রামীণ ব্যাংক চালানো আর এটা এক না। কিন্তু এই কথাটা কিন্তু আমি সেই 1 বছর আগে বলেছিলাম। আমি আরেকটা কথা বলেছিলাম ওই সময়টাতে, আমি স্মরণ করাই দিচ্ছি, যে সামনে যে রাজনীতির মেরুকরণ এবং পরিণতি আসছে, সেই পরিণতিতে সবচেয়ে বেশি বিপদে পড়তে যাচ্ছে জামাত, তারপরে বিপদে পড়বে বিএনপি। এখন আপাত দৃষ্টিতে এই মুহূর্তে মনে হচ্ছে জামাত সব কিছু নিয়ন্ত্রণ করছে, সচিবালয় তাদের, ডাকসু জাকসু সব কিছু তাদের। কিন্তু বাস্তবতা হলো যে জামাতের যে নেতৃত্ব এই মুহূর্তে আমরা ফ্রন্ট লাইনে দেখছি, আমাদের প্রচলিত রাজনীতিতে যারা প্রথম জেনারেশন, মির্জা ফখরুল বলেন, মির্জা আব্বাস বলেন, এদেরকে যদি আপনি প্রথম জেনারেশন ধরেন, তাহলে তৃতীয় জেনারেশনের রাজনীতিবিদ হলেন জামাতের আমির, আর চতুর্থ জেনারেশনের যাকে বলা হয় জেনারেশন হলেন জনাব শিশির মনির বা ডক্টর মাসুদ, ওনাদের মতো লোকজন। ফলে কি হলো, তারা ক্ষমতার দিক থেকে, রয়্যালিটির দিক থেকে, পাওয়ারের দিক থেকে প্রথম জেনারেশনের ক্ষমতা ভোগ করছে, কিন্তু তাদের মেশিন হলো চতুর্থ জেনারেশনের। ফলে কি হলো দেখুন, অপারেটিং মেশিন চতুর্থ জেনারেশনের। ফলে কি হলো দেখুন, তারা কথাবার্তা বলতে গিয়ে প্রায় সবাই বিতর্কিত হয়ে পড়েছেন, সবাই ধৈর্য হারিয়ে ফেলেছেন, এবং সবাই একটার পর একটা ভুল করছেন। প্রায় সব ক্ষেত্রে তারা কোনো নেগোসিয়েশন করতে পারছেন না, কোনো বন্ধুত্ব তৈরি করতে পারছেন না, বন্ধুত্ব রক্ষা করতে পারছেন না। মানে দেখা গেল যে আসলে আপনার হাতে অনেক ক্ষমতা, ফ্র্যাঙ্কেনস্টাইনের একটা দানবের মতো আপনার ক্ষমতা হয়ে গেছে, কিন্তু ওটা পরিচালনা করার জন্য যে সফটওয়্যার দরকার, যে অপারেটর দরকার, যে পরিবেশ দরকার, যে ক্ষেত্র দরকার, অধিক্ষেত্র দরকার, সেই জিনিসগুলো নাই। যেমন জামাত মনে করছে যে সে তার নারী কর্মীদেরকে দিয়া আল্লাহ রাসূলের কথাবার্তা বলে সে ভোটের মাঠে নারী ভোটারদেরকে এবং অপেক্ষাকৃত তরুণ ভোটার যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ফার্স্ট ভোটার হলো, মায়ের বসে একজন লোক যখন মাথায় হাত বুলিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামে ভোটটা দিও বাবা, আমি তোমার জন্য অনেক দোয়া করব, কোরআন শরীফ পড়ে তোমার জন্য দোয়া করব, ফু, এতে বোধহয় ভোট হয়ে যাবে। কিন্তু এটা যে ভোট হয় না, এটা জামাত এখনও পর্যন্ত বুঝতে পারছে না, নাম্বার 1। নাম্বার 2 হলো জামাতের রাজনীতির যে কতগুলো ন্যারেটিভ রয়েছে, যেগুলো কখনোই গত এই স্বাধীনতার পরে আজ অবধি বাংলাদেশে ওইভাবে খোলামেলা আলোচনা করা হয়নি। বাংলাদেশের মানুষ কখনোই জানতো না ইবনে তাইমিয়া কে, তাকে নিয়ে আলোচনা হতো না। ইবনে তাইমিয়ার সঙ্গে জামাতের সম্পর্কটা কী, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তার সম্পর্ক কী, হাসান আল বান্না কেন ফেল করলেন, সৈয়দ কুতুব, মুসলিম ব্রাদারহুডের সৈয়দ কুতুব কী করে মিশরে তিনি একটা সামরিক অভ্যুত্থান ঘটালেন, এবং সেই অভ্যুত্থানে যে নাসেরকে তিনি ক্ষমতা আনলেন, সেই নাসের কেন তাকে ফাঁসিতে লটকালো, সৈয়দ কুতুবকে।
আবার আনোয়ার সাদাতকে কেন মেরে ফেলা হলো? একেবারে সর্বশেষ মুরসি, তিনি ক্ষমতা আসার পরে 1 বছর কেন টিকতে পারলেন না? এই বিষয়গুলো কখনো আলোচিত হয়নি। এই বিষয়গুলো এখন এত চমৎকারভাবে আলোচনা করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যেটা যারা এই ধর্মকেন্দ্রিক বা ধর্মভিত্তিক রাজনীতি করেন তাদের কাছে জামাত এখন এতটা স্পর্শকাতর এবং এতটা খারাপ অবস্থার মধ্যে পড়েছে, যেটা জামাত কখনোই পড়েনি এই মানে তাদের বাড়াবাড়ি করার কারণে। আবার ধরুন ভারতবর্ষে জামাতের ভূমিকা, পাকিস্তানে জামাতের ভূমিকা, 1971-এ জামাতের ভূমিকা, ইয়াহিয়া সরকারের জামাতের ভূমিকা এবং তাদের অতীত ভূমিকা, এবং তারা বিএনপির সাথে কী করেছে, আওয়ামী লীগের সাথে কী করেছে, প্রায় প্রতিটি জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে এখন যেভাবে আলোচনায় আসছে, এটা কিন্তু আগে সেভাবে আলোচনা আসেনি। জামাত বলতে সহজ সরল একজন মানুষ, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আল্লাহ রাসূলের নাম বলে, ধর্মভিত্তিক একটা রাজনীতি করতে চায়, তারা ক্ষমতা আসলে হযরত উমরের মতো একটা শাসন ব্যবস্থা চালু করতে চায়, এরকম একটা সাধারণ ন্যারেটিভ ধর্মপ্রাণ মানুষের মধ্যে যে আবেগ তৈরি করে ফেলেছিল গত 1 বছরে, এখন সেটা অ্যাবসলিউটলি জামাতকে যেভাবে এক্সরে করা হচ্ছে, জামাতকে যেভাবে আপনার 3D ডাইমেনশনে তাদের স্ক্যানিং করা হচ্ছে, সিটি স্ক্যান করা হচ্ছে, তার ফলে তাদের অর্থের উৎস, তাদের মানসিকতা, তাদের রাজনৈতিক চরিত্র, তাদের গোপন যত রকম কথাবার্তা, এভরিথিং। আপনি যে দেখুন 5,000 মানে ইসলামী ব্যাংকের কর্মকর্তা, তাদেরকে মুহূর্তের মধ্যে স্যাক করে দেওয়া হলো। তো এরকম একটা অমানবিক ঘটনা জামাত করতে পারে বা জামাতের নেতৃত্বে হচ্ছে, এটার ন্যারেটিভ জামাতে এই মুহূর্তে দাঁড় করাতে পারবে না। কিংবা যেভাবে তারা একেবারে এস আলমের ব্যাংকগুলো দেখানো গেল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এখন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সঙ্গে জামাতের কোনো দিন সম্পর্ক ছিল না, এখন সেই ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে হঠাৎ করে দেখা গেল জামাত ইসলামী ব্যাংকের যে এমডি মিস্টার মান্নান ছিলেন আগে, তিনি এসে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চেয়ারম্যান হয়ে গেলেন। কিভাবে? আবার ইসলামী ব্যাংক কীভাবে দখল হয়ে গেল? আবার ইসলামী ব্যাংক দখল করার জন্য সেই বিএনপির যারা লোকজন, তারা শক্তিমত্তা নিয়ে হেড অফিস আক্রমণ করলো, সেটা আবার জামাত ঠেকিয়ে দিল, সেটা নিয়ে বিরোধ চললো। মানে এই যে পুরো জিনিসগুলো, সেই জিনিসগুলোর মধ্যে এখন এই যে জামাতের যে রাজনীতি, তাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, এর মধ্যে বিএনপি, আওয়ামী লীগ এবং অন্যান্য যারা রাজনৈতিক দল, ইভেন হুসেইন মোহাম্মদ এরশাদ, তাদের রাজনীতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যে এক সুতা পার্থক্য নেই, এটা এই প্রথম প্রমাণিত হয়ে গেল। এখন সমস্যাটা হয়ে গেছে যে জামাতের যে লোকজন, এখন এরশাদের সাথে এরশাদের দল নাই, ধরেন কিছু নাই, কিন্তু এরশাদের দলের অন্ততপক্ষে আমি 20 থেকে 25 জন লোকের নাম বলবো, যাদের সামনে এক টেবিলে বসে 1 ঘন্টা আলাপ আলোচনা করার মতো ম্যাচুরিটি সম্পন্ন লোক জামাতে একজনও নাই। আপনি যদি আনিসুল ইসলাম মাহমুদের কথা চিন্তা করেন, কাজী ফিরোজুর শরীফের কথা চিন্তা করেন, আপনি যদি আপনার অন্যান্য যারা আছেন সব দল মিলিয়ে, অর্থাৎ মানে জাতীয় পার্টির মতো দলে 20 জন যদি লোক যারা সাবেক মন্ত্রী এমপি ছিল, তাদের যে পলিটিক্যাল ম্যাচুরিটি, সামাজিক অবস্থান, শিক্ষা দীক্ষা, পরিবার, এই পর্যায়ে জামাতের একজন লোক নেই এক টেবিলে বসে আলোচনা করে। আর অন্যদিকে যদি বিএনপির কথা চিন্তা করেন, বিএনপিতে মোর দ্যান 100 লোক আছে, 100 লোক আছে কেন্দ্রীয় পর্যায়ের নেতা, যাদের সঙ্গে এক টেবিলে বসে 1 to 1 এইভাবে কথা বলবে, তৃতীয় কোনো লোক থাকবে না। সেখানে ওই বিএনপির 100 লোকের উপর প্রভাব বিস্তার করতে পারে এরকম জামাতে একজন সিঙ্গেল লোক নেই। ফলে কি হচ্ছে, এটা হলো 1 to 1 বিটুইন ইউ অ্যান্ড মি। আপনি আর আমি যখন একা বসতেছি, তখন আপনি জানেন যে গোলাম মওলা রনি আপনার সাথে 1000 গুণ যোগ্যতার সম্পন্ন, অথবা আমি জানি আমার চেয়ে জনাব জিল্লুর 1000 গুণ শক্তিশালী, 1 to 1। কিন্তু বাইরে সোরাব ভাইদের মতো হাজার হাজার লোক আপনাকে পাম দিয়ে দিয়ে বা আমাকে পাম দিয়ে দিয়ে, আমার মানে আকার আকৃতি আছে একটা সুহাকে তারা ইঁদুরের মতো, কিন্তু আমাকে ফুলিয়ে হাতি বানিয়ে লোকজন বলে এই হাতি আসছে, হাতি আসছে, হাতি আসছে। ফলে রাজনীতিতে আপনি যেটা বললেন সবার আগে শেষ করে দিচ্ছি, ওভার রেটিং। অর্থাৎ এই যে আমরা কিছু সামাজিক মাধ্যমে কিছু অন্ধভক্ত তৈরি করে ফেলেছি, এই অন্ধভক্ত এগুলো আগে রাজনীতিতে ছিল না। প্রেস ক্লাবের সামনে মানে একজন বক্তব্য দিত বা দিচ্ছে, এগুলো সবই জামাতের বি টিম, সি টিম। ওই যে দেখেন মাহফুজ সাহেব, যিনি এখন তথ্য উপদেষ্টা আছে, ওনার তো ব্রিলিয়ান্ট, সে কিন্তু একটা চমৎকার কথা বলছে যে জামাতের এমনি 4-5টা মধ্যদিবাদের বি টিম, সি টিম, ডি টিম আছে, তারপর তার নতুন কোনো টিম দরকার নেই। এখন দেখবেন যে ওয়াজের ময়দানে সাইদি সাহেব অন্যান্য যে লোক কিছু একটা বলে সে বলতেন, আপনারা সবাই চিল্লাইয়ে বলেন সুবহান আল্লাহ, সবাই সুবহান আল্লাহ। এখন এটা যেটা জাতীয় ভাষা, এগুলো চিল্লাইয়ে বলেন সুবহান আল্লাহ, চিল্লাইয়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন ঠিক কিনা, সবাই বলেন ঠিক ঠিক ঠিক। প্রেস ক্লাবে গিয়ে দেখেন
ছোট ছোট রাজনৈতিক দল 10-12 জন লোক, সামনে আছে 3-4 জন, পিছনে 10-12 জন। মাইকে একজন ধরাইয়া নেতা বলতেছে, বলেন তো ঠিক, পিছন থেকে সবাই হাত তুলে বলল ঠিক ঠিক ঠিক। এই যে জামাতি যে ন্যারেটিভগুলো, ক্যারেক্টারিস্টিক্সগুলো, এইগুলো যেভাবে সমাজে ওভার রেটিং করে ফেলছে, ওভার রেটিং করার ফলে এখন এরা মানে বি টিম, সি টিম, ডি টিম, এরা আলটিমেটলি রাজনীতি থেকে কিন্তু প্রায় সবাই চলে গেছে। এই আগস্ট বিপ্লবের 5 তারিখের আগে যাদের নাম ছিল, ডাক ছিল, তারা অনেকেই গণপিটুনি খেয়েছে এই সময়ের মধ্যে। অনেকের দাঁত ভেঙে গেছে, অনেকের হাড় ভেঙে গেছে, অনেকের অবস্থা এত খারাপ হয়ে গেছে, রক্তে ওই যে যেন হিমোগ্লোবিন কমে গেছে। এবং আলটিমেটলি এই যে বি টিম, সি টিম, ডি টিম, এই জিনিসগুলো যে কিভাবে কাজ করে, এবং এখন এই মুহূর্তে জামাতের ইনফ্লুয়েন্স যারা ইউটিউবার ছিলেন, ফেসবুকার ছিলেন, তাদের যে হালনাগাদ যে দশা, কী অবস্থা আছে, আমি যতটুকু জানি এটা পরবর্তী টার্মে বলবো। মিস্টার সোহরাব হাসান, আপনি শুনছিলেন, এবং এই যে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে রাজনীতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা, এখানে আমার আপনার কাছে প্রশ্ন, একজন সিনিয়র সাংবাদিক হিসেবে, যে প্ল্যাটফর্ম কন্টেন্ট যারা ক্রিয়েট করছেন কিংবা নীতি নির্ধারকদের দায়িত্বটা আসলে কি? আর সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে আমরা সবসময় কথা বলি, এখানেও আমি মেইন স্ট্রিম জার্নালিজমের কথা বলছি, সাংবাদিকতার স্বাধীনতা বনাম দায়িত্ব। অর্থাৎ এই যে বর্তমান বাস্তবতায়ও আমরা লক্ষ্য করছি যে এক ধরনের সেলফ সেন্সরশিপের কথা আমরা শুনি, সেটা আসলে কতটা ভেতর থেকে সত্য? যাক, রনি ভাই অনেক ব্যাখ্যা দিলেন, কিন্তু তার চূড়ান্ত ব্যাখ্যায় তো জামাতের ভবিষ্যৎ নেই। আর জামাতের যদি ভবিষ্যৎ নাই, কেন আওয়ামী লীগ তার সাথে আঘাত করবে, এই প্রশ্ন। আর কেনই বা প্রফেসর ইউনূসের সঙ্গে অধ্যাপক ইউনূস এবং এনসিপির সাথে যদি আওয়ামী লীগের আঘাত হয়েই যায়, তাহলে তো অন্য কারোর সাথেই কোনো সংযোগ করার দরকার নেই। এখন কি হয় ভবিষ্যতে সেটা দেখার বিষয়। আমরা আশা করি যে গোলাম মাওলা রনির ভবিষ্যৎবাণী সত্য হবে। আপনি যে কথাটি বলছিলেন, সাংবাদিকতার স্বাধীনতা যেমন জরুরি, দায়বদ্ধতাও জরুরি। আমরা স্বাধীনতা চাই, স্বাধীনতা পাই না, এটা স্বীকার করতে হবে। 5 আগস্টের পর অনেকে ভাবছিলেন যে একটা নতুন সময়ে নতুন সম্ভাবনা তৈরি হবে সাংবাদিকতার ক্ষেত্রে, কিন্তু সেটি হয়নি বাস্তবতা। বেশ ঢাকঢোল পিটিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, অনেক চমৎকার সুপারিশও পেশ করা হয়েছিল, কিন্তু তার কোনোটাই বাস্তবায়ন হয়নি। এবং সম্প্রতি এক সেমিনারে দেখলাম যে আপনাদেরই সেমিনার, সিজিএসের সেমিনারেই তথ্য উপদেষ্টা যে ভাষণ দিলেন, তা মনে হলো বিদায়ী ভাষণ। তিনি তার নিজের অবস্থান নিয়ে খুব চিন্তিত, এবং তার কথা কেউ শোনে না, সরকার চলে বিএনপি জামাতের কথায়। তাহলে এই যখন অবস্থা, তখন একটা কিংকর্তব্য বিমূঢ় পরিবেশ তৈরি হয়। একই সঙ্গে দায়বদ্ধতার বিষয়টিও আছে। সেন্সরশিপ তখনই আসে যে আমি সত্য বলার পর এর প্রতিক্রিয়াটা কেমন হবে। কারণ ক্ষমতা আমরা দেখেছি, সেটি যে কোনো সরকারের আমলে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত যে প্রশ্ন শুনতে চান না, তারা ক্ষমতা সবসময় নিজেকে সঠিক মনে করে। তার যে ভুল থাকতে পারে, তার যে ত্রুটি থাকতে পারে, এবং তাকে সংশোধন হওয়া দরকার, সেটা মনে করে না। সেটা কখন মনে করে? আমাদের মতো তৃতীয় দেশে, যখন সেটা করার আর তার সামর্থ্য থাকে না, তার আয়ত্তে থাকে না, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে চলে যেতে হয়। এখনও কিন্তু সরকারের সমালোচনা একেবারে হয় না, হয়, এবং সমালোচনা হলে কিন্তু সরকারের পক্ষ থেকে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়, সেটা যেমন সাংবাদিকরা অপরাধ করে বলছে। তথ্যগত ভুল থাকলে সেটা বলতে পারেন, যুক্তি দিয়ে কথা বলতে পারেন, কিন্তু ভাষার মধ্যে কিন্তু এক ধরনের কর্তৃত্ব, এক ধরনের হুমকি এটি থাকে। এই অবস্থায় কেউ ঝামেলায় যেতে চায় না। এবং সাংবাদিক তো একক প্রতিষ্ঠান না, তার পিছনে পুঁজি থাকে, তার পিছনে বিনিয়োগ থাকে, অনেক কর্মী থাকে, এবং কেউ ঝুঁকি নিতে চান না, এটি একটি বিষয়।
আর সাংবাদিকদের মধ্যে অনৈক্যটা হয়েছে। শুধু রাজনৈতিক দলের অনৈক্যের কথা আমরা বলি, কিন্তু সাংবাদিকদের ঐক্য কোথায়? অন্তত আওয়ামী লীগ সরকারের সময় দমন পীড়নের ভয়ে না হয় আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। গত 1 বছরেও তো সাংবাদিকদের মধ্যে সে ঐক্য নেই, বরং পরিবেশ পরিস্থিতি তো অনেকটা কোনো কোনো ক্ষেত্রে খারাপই হয়েছে। আপনি এই 3য় মাত্রায় তো তখন আপনি 2 পক্ষকেই পেতেন, এখন তো 1 পক্ষকে পাচ্ছেন না। মানে এটাই তো বড় চ্যালেঞ্জ বা সমস্যা, সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ বা বড় সমস্যা। না, আরেকটা প্রশ্ন করেছিলাম যে এই যে সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে এবং সেখানে এই যে প্ল্যাটফর্ম কন্টেন্ট যারা ক্রিয়েট করছেন বা নীতি নির্ধারক, তাদের দায়িত্বটা আসলে কি এখন? না, তাদের অবশ্যই সোশ্যাল মিডিয়ার একটা ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে সর্বত্র, এবং যখন সামাজিক যোগাযোগ মাধ্যম রনির মতো যারা নানা রকমের বয়ান তৈরি করছেন, না তিনি পরে বলছেন তিনি বলবেন এইসব বিষয় নিয়ে, তাদেরও আমি মনে করি যে এক ধরনের প্রথমত তো জিজ্ঞাসার প্রশ্নটা জরুরি, যে তিনি যা বলছেন এটা সমাজে কী ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এটা যদি ভুল হয় সেটা তার ক্ষতিটা কত বড় হতে পারে, আর সঠিক হলে অবশ্যই সমাজ লাভবান হয়। আমি মনে করি এটি সবাই, এবং এই কন্টেন্ট নির্মাণ তো এখন অনেকেই করছেন ব্যক্তিগত, অশ্লীলতা অশালীনতা অনেক বেশি, এবং সেক্ষেত্রে সামাজিক অস্থিরতা বাড়ায়, সহিংসতা বাড়ায়, অপরাধ বাড়ায়, এবং নারীকে বা প্রান্তিক জনগোষ্ঠীকে আরও প্রান্তিক করে তোলে। যেমন অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে আবার আমাদের যারা ক্ষমতার শীর্ষে বসে আছেন তারাও এমন সব কথা বলেন, যেটি আমি জানি না খাগড়াছড়ির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করলেন, তার কাছে কী তথ্য প্রমাণ আছে সেটি এখন দেখানো উচিত। কারণ ভারত তো এটা প্রতিবাদ করেছে এবং বলছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাজ হলো যে কোনো কিছুই হলে ভারতের উপর দায় চাপানো। ভারত যে ভালো করেছে সেটি নয়, কিন্তু খারাপ করেছে, কি করেছে সেটা আমাদের সুনির্দিষ্টভাবে বলতে হবে, আর কি করণীয় সেটাও বলতে হবে। আর যেটি আমি অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমকে এটা সব ব্যক্তিকে তো দায়বদ্ধতার মধ্যে আনা যাবে না, তবে অপপ্রচার বা গুজবের চেয়ে সত্য তথ্য এবং সত্য তথ্যের পাল্লা যদি ভারী হয়, এবং তাহলে অসত্য টিকে থাকতে পারে না। অসত্য দিয়ে আমরা সত্যকে প্রতিষ্ঠা করতে পারি। আমি একটি সর্বশেষ উদাহরণ দিই যে তোফায়েল আহমেদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের অপপ্রচার ছিল, তিনি মারা গেছেন এবং মারা যাওয়ার পরও তাকে দাফন করতে দেওয়া হচ্ছে না, কারণ বলা হয়েছে তার দাফনে 100-র বেশি লোক আসতে পারবে না। প্রমাণিত হলো তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আগের চেয়ে তার শারীরিক অবস্থা ভালো। আমি মনে করি যে সত্য দিয়েই গুজবকে মোকাবেলা করতে হবে, অপপ্রচারের সমুচিত জবাব দিতে হবে, এটি হচ্ছে। জি, মিস্টার রনি, আপনি আপনার অসমাপ্ত কথা আপনি বলছিলেন যে এই বিষয়ে আরও বিস্তারিত বলবেন, আগে যেখানে শেষ করেছিলেন। প্রথমত আমাদের বাংলাদেশে বসে যারা আমরা কন্টেন্ট তৈরি করি, আমাদেরকে সোশ্যাল সেফটি, সিকিউরিটি, আইন শৃঙ্খলা, জনগণের সাথে সম্পর্ক এবং আমাদের যেটা ওয়াইড রেঞ্জ কানেক্টিভিটি রয়েছে, এই জায়গা থেকে আমাদেরকে দায়িত্বপূর্ণ আচরণ করতে হয়। কিন্তু দেশের বাইরে যারা আছেন তাদের এই দায়বদ্ধতাটা নেই। 2 নম্বর হলো যে দেশের বাইরে থেকে এখন এই সামাজিক মাধ্যমে যারা কথাবার্তা বলছেন, তারা যে শব্দ চয়ন করছেন, যে তথ্য দিচ্ছেন, যে কথাবার্তা বলছেন, এটা অনেকটা মশলার মতো যথেষ্ট উত্তেজনা তৈরি করে। এবং আপনারা জানেন যে সত্যের চাইতে মিথ্যার যে গতি রকেটের মতো প্রচণ্ড বেগে ছুটতে থাকে। এটা অনেক আগে মানুষ মানে গল্প শুনতে পছন্দ করে, মিথ্যা কথা শুনতে পছন্দ করে, মানুষ গীবত পছন্দ করে, গীবত পছন্দ করে, কূটনামি পছন্দ করে, অশ্লীলতা, অশ্রাব্যতা, মানুষের গোপন কথা বানায় আপনি বললেন, এগুলো বলতে খুব পছন্দ করে। এই কাজগুলো দেশের বাইরে থেকে গত 3-4 বছর ধরে খুব ব্যাপকভাবে এই জিনিসগুলো করা হচ্ছে। এখন এই কাজগুলো আমাদের মধ্যে কেউ করেছে। আপনারা জানেন যে একটা শব্দ এখন ইদানিং ব্যবহৃত হয়, বট বাহিনী। তো বট হলো একটা সফটওয়্যার।
এখন দেখা গেল যে বিভিন্ন রাজনৈতিক দল তার প্রতিপক্ষকে দমন করার জন্য হয়তো 50 জন লোককে মাসে সে বলে যে তোমাদেরকে আমি 10,000 টাকা করে দেবো। সেই 50 জন লোকের এক একজন লোক 1,000টা করে সে ফেক আইডি তৈরি করলো ওই বট আইডির মাধ্যমে করে দেখা গেল এখন জিল্লুর রহমান সাহেব বা রনি সাহেবকে গালি দিতে হবে, অটোমেটিকভাবে সে একটা জায়গাতে চাপ দিল, তার 1,000টা আইডিতে সেই গালিটা চলে গেল। প্রায় একই রকম কথাবার্তা চলে আসলো এবং অটোমেটিক এই কাজগুলো হয়ে থাকে। আমার ভিডিওতে লাইক দেওয়া আছে, আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে বটের যাকে টাকা দেওয়া হলো ও শুধুমাত্র পার গালির জন্য টাকা পেল, সে নিজেও জানে না যে ডেলি কটা গালি দিয়েছে। এখন এই কাজগুলো যারা করেছে, আওয়ামী লীগ করুক, জামাত করুক, বিএনপি করুক, খুব জঘন্য কাজ করেছে। এর কারণ হলো এই কাজগুলো করে 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 তার এমন একটা শক্তি তৈরি করে ফেলেছে, এই শক্তিগুলো প্রায় সকলের জন্য এখন ফ্র্যাঙ্ক আইনস্টাইনের দানব হয়ে গেছে। এখন যদি আওয়ামী লীগ বট বাহিনী করে থাকে, সেই বট বাহিনী এখন আওয়ামী লীগের গালাগালি করছে এবং সেই বট বাহিনীর যারা স্টার হয়ে গেছে সেই এখন দেখা গেল যে আওয়ামী লীগের কাছ থেকে উদাহরণ হিসেবে ধরেন আমি একজনকে বানিয়েছি যে ঠিক আছে তোমার পেছনে আমি প্রতি মাসে বটবাহিনী তো আওয়ামী লীগের বিরুদ্ধেই তৈরি হয়েছে, মানে আমি কাউকে দায়ী না করে মানে উদাহরণ হিসেবে আওয়ামী লীগও করেছিল, ক্ষমতায় থাকাকালীন করেছিল, আওয়ামী লীগ সবাই করেছে, করার পরে এখন সবাই তো পারে না। ধরুন 1,000 লোককে আপনি এই জায়গায় আওয়ামী লীগ বিএনপির প্রভাব, জামাতের বিএনপি সেই অর্থে সুবিধা করতে পারেনি, এখন হয়তো ইনভেস্ট করতে চায়নি, এখন যারা এই কাজগুলো করেছে হয়তো তারা রিক্রুট করেছে 2,000-এর মধ্যে হয়তো 20 জন স্টার হয়ে গেছে। এখন স্টার হয়ে সে যে প্রবলেমটা তৈরি করছে, সে বলছে যে তুমি আমাকে আগে $500 করে দিতা, কিন্তু আমি তো এখন আর $500 পর্যায়ে নেই, পে মি $5,000 পার মান্থ। যখনই সেই তার যে নিয়োগকর্তা সে বললো যে না তুমি তো $500 উপযুক্ত, আর এখন তো আমার দরকার নাই, আমি তো এখন উইন করে ফেলেছি, এখন তোমাকে তো আমার দরকার নাই, দরকার না থাকার কারণে তোমাকে আমি টাকাই দেবো না। তখন সে কী করলো, সেই যে নিয়োগ করলো সেই নিয়োগকর্তার বিরুদ্ধে সে গালাগালি শুরু করে দিল এবং সেই শক্তিমত্তা নিয়ে, ফলে এখন ওই যে বট বাহিনী অপকর্মটা প্রায় সকলের জন্য আত্মঘাতী হয়ে গেছে। এবং এই যে যারা এই অশ্লীলতা ছড়িয়েছে, যারা সুপারস্টার হয়েছে, যারা এই সমস্ত কাজকর্ম করছে, তারা এখন প্রথমত যে কাজটি করছে তাদের নিয়োগকর্তার বিরুদ্ধে অনেকেই কাজ শুরু করে দিয়েছে। 1, 2 নম্বর হলো তারা এখন তাদের প্রতিপক্ষ মানে যাদেরকে গালাগালি করেছে সেই তাদের পিছেই তারা ঘুরতেছে যে আচ্ছা গিভ আস সাম মানি, আমরা আপনাদের যে ক্ষতি করছে সেই ক্ষতিটা পুষায় দিয়ে ওদের সমস্ত তথ্যপত্র আমরা জানি, আমরা ওদেরকে ক্ষতি করব। এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি শুরু হয়ে গেছে। এইগুলো 1। 2 নম্বর হলো যে আমাদের দেশে যেমন দেশি কতগুলো গোয়েন্দা সংস্থা আছে, বিদেশি কতগুলো গোয়েন্দা সংস্থা আছে। এই গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত এদের রিক্রুটমেন্টটা এরকমভাবে হয় ব্যক্তিত্বহীন, লোভী, তারপরে শেষে যাকে বলা হয় যে কোনো সময় তাদেরকে দিয়ে যে কোনো কাজ করানো যায় এবং এরা সবসময় সাবস্ট্যান্ডার্ড 3-4 জায়গাতে তারা কাজ করতে পারে, এরকম লোক দেখে শুনে কিন্তু সবসময় সিআইএ বলেন, মোসাদ বলেন, র বলেন, তারা সেই ধরনের এজেন্ট নিয়োগ করে। আমাদের রাজনৈতিক অঙ্গনেও কিন্তু সেই 2012-13 সন থেকে আজ অবধি যারা এই বিভিন্ন গোয়েন্দা সংস্থার হয়ে কাজকর্ম করছে এদের 4 থেকে 5টি বৈশিষ্ট্য আছে। আপনি ধরুন আওয়ামী লীগ যদি আপনাকে রিক্রুট করে থাকে যে মিস্টার সোহরাব আপনাকে আমি মাসে 1 লাখ টাকা দেব, আপনার কাজই হবে ডেইলি আমাকে 10টা গালি দেওয়ার জন্য হলো। তো আপনি যে আওয়ামী লীগের লোক সেটা আমি বুঝবো কী করে যে আপনি গালি দিতেছেন কিন্তু আপনার কোনো ক্ষতি হচ্ছে না, ইট মিনস আপনি আওয়ামী লীগের লোক। আপনি আওয়ামী লীগের গালি দিচ্ছেন কিন্তু আপনার মামলা হচ্ছে না, মোকদ্দমা হচ্ছে না, কিছু হচ্ছে না। আবার আমি যে আওয়ামী লীগের লোক না এটা বুঝবেন কী করে যে আমার ক্ষতি হচ্ছে, আমার বাড়ি ভাঙছে, আমার গাড়ি ভাঙছে, আমার মামলা হচ্ছে, মোকদ্দমা হচ্ছে, ওনাকে সিআইডি অফিসে ওনার ব্যবসা বাণিজ্য সব আওয়ামী লীগ তছনছ করে দিয়েছে, ফলে হি ইজ নট আওয়ামী লীগ এজেন্ট। কিন্তু সে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথাগুলো বলেছে তার সে 100 গুণ কথা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছে, তার একটা ট্রু শব্দ হয়নি। তা এখন সেই দিক থেকে আপনি দেখুন যে ভারতে যে এখন নিরাপত্তা যিনি উপদেষ্টা অজিত দোভাল, মিস্টার অজিত দোভাল প্রায় 15 বছর পাকিস্তানে ছিলেন অ্যাজ এ মুসলিম হিসাবে এবং তিনি এই তাবলিগের সদস্য হিসাবে তিনি এই মসজিদে ঘুরে বেরিয়েছেন। তো আপনি চিন্তা করেন যে এজেন্টগুলো রিক্রুটমেন্টটা কত হাই ক্যাটাগরির হয়। এখন দেশের বাইরে বা দেশের ভিতরে যেই মানুষগুলো ভারতের বিরুদ্ধে
আজকে গত 7-8 বছর 10 বছর যাবৎ কথা বলছে, শো মি ওয়ান রিজন যে তাদের সাথে ভারতের শত্রুতার একটা রিজন আছে। কোনো রিজন নাই। যেই লোকগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে গালাগালি করতেছে গত 10 বছর, আপনি দেখান তো, আপনি যেখানে ইলিয়াস আলীকে গুম করে শেষ করে দিছে, এখন দেশের বিদেশের মাটিতে বসে একজন লোক গালাগালি করতেছে। শেখ হাসিনা যেখানে ওই অন্য যারা লোকজন আছে তাকে ভয় দেখানোর জন্য তার ছেলে মেয়ে বউ বাচ্চা থেকে শুরু করে সবগুলোকে ধরে নিয়ে যাইতেছে, আর ওইদিকে কিছু লোক শেখ হাসিনার গালাগালি করতেছে, হয়তো দেশের বাইরে তাদের আত্মীয় স্বজনরা দিদা আসছে, বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। ইট মিনস এটা সাজানো নাটক, সব কিছু সাজানো নাটক। তাহলে এই যে সামাজিক মাধ্যমে যারা এই ইনফ্লুয়েন্স তৈরি করছে এবং যারা ডবল স্ট্যান্ডার্ড কাজ করছে, এই একটা পিক সময় আপনি দেখবেন আগামী 2-3 মাসের মধ্যে এদের যে আসল চরিত্র আপনি দেখবেন যে কেউ হয়তো দিল্লি থেকে আপার সাথে দেখা করে আসছে, এবং আপনি দেখতে পাবেন কয়েকদিনের মধ্যে। কেউ হয়তো দেখতে পাবেন যে আমেরিকাতে জয়ের সাথে দেখা করেছে এবং সেখানে কত টাকা লেনদেন হয়েছে তার রসিদও আপনার কাছে চলে আসবে কয়েকদিনের মধ্যে। বিকজ এই যে একটা টানাপোড়েন অবস্থার মধ্যে চলতেছে, ওখানে খাবে। বিকজ আগে যেভাবে একটা ফাইন্যান্সিয়াল ফ্লো ছিল, এখন সেই ফ্লোটা নেই। আগে যেভাবে মানে আপনি নিয়োগ দিয়েছেন যে উদ্দেশ্যে, আপনি এখন, আমি কিছু লোকের নাম বলি বাংলাদেশে, রাজনৈতিক নেতৃবৃন্দ, খুব ছোট করে। এখন গত সে 2009 সন থেকে আমার অনেকের সাথে ধরেন সম্পর্ক, কেউ বাসায় গিয়েছেন, কেউ অফিসে এসেছেন, কেউ বুদ্ধি চেয়েছেন, পরামর্শ চেয়েছেন, এবং তাদের কথাবার্তা কান্নাকাটি দেখে মনে হয়েছে যে খুবই অমানবিক, আই শুড হেল্প দেম। এই গত 1 বছরে তাদের চেহারা স্রোত এমনভাবে পাল্টে গেছে, বিশ্বাস করেন আমার বলতে ভয় লাগে। এদের সঙ্গে যে আমার কোনোদিন পরিচয় ছিল, এই কথা বলতে আমার এখন ভয় লাগে। যদি আমি বলি যে অমুক লোক আমার বাসায় গেছে, সে আমার বলবে, ফাজিল, তোর এত বড় সাহস, তুই বললি তোর বাসায় আমি গেছি, আয় সাহসী দিয়ে তোর 32টা দাঁত টেনে টেনে ছিঁড়ে ফেলবো, তুই আমার জুতা টানার উপযুক্ত যে তোর বাসায় গিয়ে আমি দেখা করবো। বাট এই ঘটনাগুলো তো এই 1 বছরে ঘটে যাচ্ছে। মানে ইট মিনস ক্ষমতা মানুষকে এইভাবে মুনাফিক করে তোলে, ক্ষমতা মানুষকে বেঈমান করে তোলে, ক্ষমতা মানুষকে বোধের চরমে নিয়ে যায়। ফলে যে সকল দানব অসহায় অবস্থায়, মজলুম অবস্থায় তৈরি করে ফেলেছে, এখন এই দানবগুলো তারা তো মনে করতেছে তাদেরকে এখনও মজলুম। আর এই মজলুম যে ক্ষমতাধর যারা হয়ে গেছে, তারা বলছে তোরা তো আমার চাকর, ইউ আর মাই সার্ভেন্ট। এখন এই চাকর বনাম মজলুম, এই যে একটা শুরু হয়েছে রসায়ন, এই রসায়ন আগামী 2-3 মাসের মধ্যে বাংলাদেশের অনেক কিছুর মানচিত্র চেঞ্জ করে দেবে। জি, মিস্টার সোহরাব হোসেন, খুব ছোট্ট করে 1-1.5 মিনিটে। না, রনি ভাই তো যে ফ্যান্টাসির দেখালেন, তাহলে আমরা কি বাস্তবে ফিরে আসতে পারবো না? অর্থাৎ একটা রাষ্ট্র তার নিয়ম কানুন আইন সংবিধান অনুযায়ী চলবে, তার নির্বাচন হবে, নির্বাচনে কোনো দল জয়ী হবে, কোনো দল হেরে যাবে, এবং তারপর গণতান্ত্রিক অভিযাত্রা চলতে থাকবে। কিন্তু রনিভাইয়ের কথা মনে হলো যে ষড়যন্ত্র অপপ্রচারের মধ্যে দিয়েই বাংলাদেশ চলবে, আর সেটি তো খুবই ভয়াবহ পরিণতি ডেকে আনবে। আমরা কেউ চাই না যে সেরকম কিছু হোক। দিলুর ভাই প্রথমে বলছিলেন যে কি দেখেন, আশা, নিরাশা, হতাশা। তার মধ্যেও আমি মনে করি যে কিছু মানুষ তো শেষ সময়েও একটা অবলম্বন নিয়ে থাকতে চায়। সেই অবলম্বনটা হচ্ছে আশা। আর সেই আশা যাদের হাতে, তারা যদি সেই আশার মর্যাদা না রাখেন, তাহলে অতীতের দিকেই তাকাতে বলবো কী পরিণতি হতে পারে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মোহাম্মদ গোলাম মোল্লা রনি এবং মিস্টার সোহরাব হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আমি আমার অতিথিদের প্রশ্ন করেছিলাম যে বর্তমান পরিস্থিতিটাকে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে 3টে শব্দে ব্যাখ্যা করবার জন্য, আবার শব্দ 3টা আমি নিজেই আসলে তাদেরকে বলে দিয়েছিলাম যে আশা, অনিশ্চয়তা, না বিভ্রান্তি। আপনি যত নিরাশই হন না কেন, যখন আপনি জনগণের জন্যে কাজ করবেন বা অন্য মানুষদের সঙ্গে কাজ করবেন, আপনাকে কিন্তু আশার কথা শোনাতে হবে, আশার বাণী শোনাতে হবে এবং নিজের জন্য আশাটা জাগিয়ে রাখতে হবে। আপনি যত নৈরাশ্যের মধ্যেই থাকুন না কেন, আশা না থাকলে আসলে মানুষ বাঁচে না। আর যেখানে মানুষ না বাঁচে, সেখানে একটা জাতির বেঁচে থাকা তো আরও বড় প্রশ্ন। তবে দুই পাশ থেকেই যে আলোচনা,
ঘুরে ফিরে যদি আপনি সবগুলোকে এক জায়গায় করেন আর এর বাইরেও আপনার নিজের চিন্তার জগৎ দিয়েও যদি আপনি বিশ্লেষণ করবার চেষ্টা করেন, এত অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ কখনো ছিল কি না আমার অতিথিরা বলছেন তাদের খুব একটা মনে পড়ে না। চারিদিকে বিভ্রান্তি, এই বিভ্রান্তি রাজনৈতিক দলগুলো তাদের ক্রিয়াকর্ম দিয়ে ছড়াচ্ছে, সরকার তার কর্মকাণ্ড দিয়ে বিভ্রান্তি তৈরি করছে, এবং সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই প্রভাবশালী কিছু মানুষ দেশের ভেতরে এবং বাইরে তারাও এগুলো তৈরি করছেন। ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে যে দেশের ভবিষ্যৎ যে খুব ভালো সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। অনেকে বলেন নির্বাচনটা হতেই হবে। আমরা জানি যে নির্বাচনটা আসলে আর অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু নির্বাচনটা হচ্ছে না। ফেব্রুয়ারিতে হবে কিনা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পৃথিবীর কোনো শক্তি একদিনও নির্বাচন পেছাতে পারবে না, যদিও নির্বাচনের তারিখ এখনও নির্ধারিত হয়নি। আর নির্বাচনের তারিখ হলেই যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, কারণ রাজনীতির জল যেভাবে ঘোলাটে হচ্ছে এবং নানান জনের নানান যে উদ্দেশ্য, সেটা সরকার বলি, বিএনপি বলি, জামাত বলি কিংবা আওয়ামী লীগ বলি, তাতে করে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে ফেব্রুয়ারি মাসে আসলে নির্বাচনটা হবে। এবং অনেকে হয়তো বলবেন যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে সব দল। আমরা আমাদের ইতিহাসেও দেখেছি যে নির্বাচনের তারিখ, এমনকি মনোনয়নপত্র জমা দেবার পরেও নির্বাচনের তারিখ, এমনকি নির্বাচনের দিনও নির্বাচন পণ্ড হবার ঘটনা ঘটেছে। কিন্তু আমরা কি নির্বাচন চাই না? আমরা চাই যে নির্বাচনটা হোক, কিন্তু কী ধরনের নির্বাচন সেটা অবশ্যই একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, একটা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। এর বাইরে আপনি ফার্স্ট সিলেকশন করতে পারেন, যেমনটা শেখ হাসিনা করেছিলেন 2014-তে কিংবা 18-তে কিংবা 24-এ। এর আগে আমরা 86-তে দেখেছি, 88-তে দেখেছি, আমরা 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন দেখেছি। এইসব নির্বাচন করে হওয়ার চেয়ে না হওয়া ভালো। এই অর্থে ভালো যে তাতে দেশের অর্থ বেঁচে যায়, জনগণের অর্থ বেঁচে যায়, জানমালের যে ক্ষতি হয় নির্বাচনকে কেন্দ্র করে সেটা থেকেও বাঁচা যায়। আর আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো যদি আসন ভাগাভাগি করে নির্বাচন করে, সেটা আমার মনে হয় তারা খোলামেলা জাতিকে বলতেই পারেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এত রক্তক্ষয়, এত ত্যাগের পরে আর নির্বাচনের নামে এই কোটি কোটি টাকা খরচ করবার দরকার নেই, আমরা আপনার সমঝোতার ভিত্তিতে আমরা আগামী সংসদটা পরিচালনা করব। সেটা সংবিধানের ভিত্তিতে করতে পারবেন কিনা, কারণ সংবিধানের বাইরে অনেকে তো এই সংবিধান ছুঁড়েও ফেলে দিচ্ছেন। কাজেই সেটাও একটা হতে পারে অন্তত। আমরা কিন্তু সব কথার শেষ কথা যেটা, আমরা আসলে কেউই নিশ্চিত নই যে সামনের দিনগুলো কী হবে, এবং এটাই হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বিপজ্জনক। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বৈশ্বিক যে মহল, তাদের দিক থেকে যে চাপ বা কারো কারো ভাষায় ষড়যন্ত্র, সেটা মোকাবেলা করা খুব কঠিন হয়ে দাঁড়াতে পারে আগামী দিনগুলোতে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।